আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ৬টি লাশ উদ্ধারের ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। শনিবার সন্ধ্যায় একদল বিক্ষোভকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে ঢুকে পড়তে চেষ্টা চালিয়েছে। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ সদস্যরা। এর আগে এদিন সকালে রাজ্য সরকারের ৩ মন্ত্রী ও ৬ জন এমএলএর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মণিপুর রাজ্যে আবারও কারফিউ জারি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। রাজ্যটিতে ৬ জনের লাশ উদ্ধারের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেশ কয়েক মাস ধরেই এই রাজ্যে জাতিগত উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে লাশগুলো মেইতেই সম্প্রদায়ের। গত সপ্তাহে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনার পর থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন। মণিপুরের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার জিরিবামের একটি নদী থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়। অন্য ৩ জনের লাশ পাওয়া গেছে শনিবার। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, লাশগুলো উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা বেশ কয়েকজন স্থানীয় রাজনীতিকের বাড়িতে হামলা চালিয়েছেন। তবে এতে সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাজধানী ইম্ফলের সড়ক অবরোধ করে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শহরে কারফিউ জারির ঘোষণা দেয় মণিপুর সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2 দিনের জন্য মণিপুরের ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি তথ্য অনুযায়ী সহিংসতার কারণে গত বছর কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় সংঘাতে অন্তত 60,000 মানুষ গৃহহীন হন। ওই ঘটনার পর থেকেই কয়েক হাজার বাসিন্দা জরুরি আশ্রয় শিবিরে বসবাস করছেন। চলমান বিরোধের কারণে তারা এখনও নিজের বাড়িতে ফিরতে পারছেন না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় সাহায্য করায় এবারের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কামালা হ্যারিসকে ভোট দেননি আমেরিকান মুসলিমদের অনেকেই। দেশটির মুসলিম নেতারা ট্রাম্পকে ভোট দিতে অন্যদের উৎসাহ দিয়েছিলেন। তবে ট্রাম্প নির্বাচনে জেতার পর যাদেরকে নিয়ে মন্ত্রিসভা ও সরকার গঠন করতে যাচ্ছেন, সেটি নিয়ে হতাশ হয়েছেন মুসলিমরা, কারণ তাদের বেশিরভাগই ইসরায়েলপন্থী ও যুদ্ধবাজ। রবিউল চৌধুরী নামের এক বাংলাদেশি আমেরিকান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ট্রাম্প আমাদের কারণে জিতেছেন, কিন্তু তিনি পররাষ্ট্রমন্ত্রী ও অন্য যাদের বেছে নিয়েছেন তাদের নিয়ে আমরা খুশি না। বলা হচ্ছে, শুধুমাত্র মুসলিমদের ভোটের কারণে মিশিগানে জয় পেয়েছেন ট্রাম্প। এছাড়া অন্যান্য যেসব দোদুল্যমান অঙ্গরাষ্ট্র আছে সেখানেও মুসলিমদের ভোট বড় ব্যবধান গড়ে দিয়েছে। ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন রিপাবলিকান সেনেটর মার্কো রুবিওকে। এই রুবিও একজন উগ্র ইসরায়েলপন্থী ব্যক্তি। এই বছরের শুরুতে রুবিও বলেছিলেন, তিনি গাজায় যুদ্ধবিরতি চাইবেন না এবং তার বিশ্বাস হামাসের সবকিছু ধ্বংস করে দেওয়া উচিত, কারণ হামাসের যোদ্ধারা হল পশু। এছাড়া ট্রাম্প দখলদার ইসরায়েলে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে। চরম ইসরায়েলপন্থী মাইক হুকাবি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করেন। এছাড়া তিনি একবার 2 রাষ্ট্রনীতি অকার্যকর বলে মন্তব্য করেছিলেন, অর্থাৎ ফিলিস্তিন নামে আলাদা স্বাধীন দেশ হওয়ার সুযোগ নেই। ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টাফিনাককে। এই ব্যক্তি কয়েকদিন আগে জাতিসংঘকে ইহুদি বিদ্বেষী হিসেবে অভিহিত করেছিলেন, কারণ জাতিসংঘ গাজায় হাজার হাজার মানুষের মৃত্যুর নিন্দা জানিয়েছিল। আমেরিকান মুসলিম বিষয়ক সংগঠন আমিন এর নির্বাহী পরিচালক রেক্স হিনালদো নাজারকো রয়টার্সকে বলছেন, মুসলিম ভোটাররা আশা করেছিল ট্রাম্প মন্ত্রিসভায় এমন ব্যক্তিদের নেবেন যারা শান্তির জন্য কাজ করবেন, কিন্তু এ ধরনের কোনো আলামতই দেখা যাচ্ছে না। আমরা খুবই হতাশ। হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের হাইফা নগরীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলার পর নগরীর অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। আল মায়াদিন জানিয়েছে, শনিবার হাইফা লক্ষ্য করে ড্রোন হামলা শুরু হলে নগরী ও এর আশপাশের এলাকায় সাইরেন বাজতে শুরু করে। বিশেষ করে কিরিয়ত এলাকা ছিল এই হামলার উল্লেখযোগ্য টার্গেট। হামলার পর বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া হাইফার কার্মিয়েল এলাকায় কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাইফার মেয়র ইয়োনা ইয়োহাব বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এই নগরীটি হিজবুল্লাহর উল্লেখযোগ্য টার্গেটে পরিণত হয়েছে। তিনি বলেন, ইসরায়েলের তৃতীয় বৃহত্তম এই শহরটিতে সরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলেও এটি নিরাপদ রাখা যাচ্ছে না। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, হাইফায় ড্রোন হামলায় একটি ইহুদি উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ শনিবার ইসরায়েলের ওপর বড় ধরনের 7টি অপারেশন চালানোর কথা জানিয়েছে। এর মধ্যে 5টি হামলা হয়েছে সমন্বিত ও একযোগে। এদিন হামলা হয়েছে হাইফা টেকনিক্যাল বেজ, নাইফা নৌঘাঁটি, স্টেলা মারিস নৌঘাঁটি, তিরাত কার্মেল ঘাঁটি এবং নেসের ঘাঁটিতে। এর মধ্যে হাইফা টেকনিক্যাল বেজ ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য মিসাইল, ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তিগত যুদ্ধ সামগ্রী উৎপাদনে কাজ করে। হাইফা নৌঘাঁটি ইসরায়েলি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। সাবমেরিন ও যুদ্ধজাহাজ সহ এই ঘাঁটিতে বিরাট একটি সেনা বহরও রয়েছে। এদিন প্রথমবারের মতো হামলা হয়েছে নেসের ঘাঁটিতে। এটি মূলত ইসরায়েলি দখলদার বাহিনীর ফুয়েল স্টেশন হিসেবে ব্যবহৃত হয়। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে। এসব হামলা প্রমাণ করে হিজবুল্লাহ এখন সহজেই ইসরায়েলের যে কোনো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানতে পারছে। হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার ভোরে প্রতিরোধ যোদ্ধারা আতলিত এলাকার শায়াতেত 13 নৌ কমান্ড ঘাঁটিতে এক স্কোয়াড্রন ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হামলাটি সরাসরি ঘাঁটিতে আঘাত এনেছে। এর কিছুক্ষণ পরই শিরাঘা ঘাঁটিতে থাকা গোলানি ব্রিগেডের প্রশাসনিক সদর দফতরে হামলা চালানো হয়। এছাড়াও দিনভর আরও কিছু ইসরায়েলি ঘাঁটি ও ইহুদি বসতিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে প্রবেশ করা দখলদার সেনাদের বিরুদ্ধেও অপারেশন চালানো হয়েছে। দক্ষিণ লেবাননে এদিন এক ইহুদিবাদী সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। 21 বছর বয়সী ওই সার্জেন্ট দক্ষিণ লেবাননে একজন হিজবুল্লাহ যোদ্ধার গুলিতে প্রাণ দিয়েছেন। এ নিয়ে লেবাননের স্থল অভিযানে 44 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল, তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে। রবিবার গাজা উপত্যকায় আরও এক সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। উত্তর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়াইয়ে রিজার্ভ ফোর্সের ওই সেনার মৃত্যু হয়েছে। নিহত সেনা পদবিতে ছিলেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শনিবার প্রতিরোধ যুদ্ধের 2টি ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে মার্কাভা ট্যাঙ্ক, মিলিটারি বুলডোজার ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ধ্বংসের দৃশ্য রয়েছে। তবে এসব ঘটনায় কী পরিমাণ সেনা নিহত বা আহত হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি আল কাসাম। একটি ভিডিওতে স্নাইপারের গুলিতে এক সেনাকে ধরাশায়ী করার দৃশ্য রয়েছে। দ্বিতীয় আরেকটি ভিডিওতে দেখা যায় একজন যোদ্ধা বিস্ফোরক নিয়ে একটি ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ারে গায়ে রেখে আসছেন। তিনি কিছু দূরে সরে আসার পরই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এছাড়া আল ইয়াসিন রকেট ও টিবিজি শেল দিয়ে বেশ কয়েকটি ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের ওপর হামলার দৃশ্য দেখানো হয়েছে ভিডিওতে। 1 বছরের বেশি সময় ধরে গাজা উপত্যকায় লড়াই চলছে। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ অনেক সেনাকে হারিয়েছে। তবে গাজা যুদ্ধে ক্ষয়ক্ষতির খুব অল্প অংশই প্রকাশ করে ইসরায়েল। আল কাসাম জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার বেশ কয়েকটি জায়গায় দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়েছে। বেশিরভাগ লড়াই হয়েছে উত্তর গাজায়। গত কিছুদিন ধরে জবালিয়া ক্যাম্প, বেইত লাহিয়া সহ উত্তর গাজার বিভিন্ন এলাকায় নৃশংসতা চালাচ্ছে দখলদার সেনারা। প্রতিরোধ যোদ্ধারা প্রতিদিনই তাদের ওপর গেরিলা স্টাইলে আক্রমণ করছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত কায়সারিয়া শহরে শনিবার ওই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির দিকে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো বাগানে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউই ওই বাড়িতে ছিলেন না এবং কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই কথা বলা হয়। শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাইডেন ও শি। পরে বৈঠক নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছেন দুই নেতা। বিচক্ষণ ও দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপর জোর দেন দুই নেতা।
তারা সম্ভাব্য ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন। দুই নেতার বৈঠক নিয়ে চীনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্য AI সংক্রান্ত একই কথার উল্লেখ রয়েছে। বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এই অনুরোধে সাড়া দেয়নি। পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আরও আলোচনা হবে কিনা বা পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র গত মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের গত বছরের অনুমিত হিসাব অনুযায়ী বেইজিংয়ের কাছে 500টি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড আছে। 2030 সালের মধ্যে এই সংখ্যা সম্ভবত 1000 পেরিয়ে যাবে। এদিকে বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের সমর্থনে যুক্তরাষ্ট্র যাতে বেইজিংয়ের বেঁধে দেয়া বিপদসীমা বা রেড লাইন অতিক্রম না করে সেজন্য ওয়াশিংটনকে এই বৈঠকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট। তবে বৈঠকে বাইডেনকে শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বেইজিং কাজ করতে আগ্রহী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।